আপনারা অনেকেই জানেন যে 26শে জানুয়ারি 2026-এ রেনো ডাস্টার গাড়িটা ইন্ডিয়াতে আনভিল হয়ে গেছে। মার্চ মাসের মাঝামাঝি এই গাড়িটা লঞ্চও করে যাবে এবং এর যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোর প্রাইসও অ্যানাউন্স হয়ে যাবে। মোটামুটি এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এটা ডেলিভারিও স্টার্ট হয়ে যাবে। এর তো প্রি বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা জানেনই। এবার আজকের ভিডিওটা রেনো ডাস্টার নিয়ে আলোচনা হবে ঠিকই, কিন্তু ভিডিওর প্যাটার্নটা একটু অন্যরকম রাখছি। এই কারণেই অন্যরকম রাখছি কারণ রেনো ডাস্টার গাড়িটা যখন আনভিল হয়েছিল তখন অনেক ইউটিউবার আছেন, অনেক নিউজ মিডিয়া আছেন যারা এই ডাস্টার গাড়িটাকে খুব ভালোভাবে কভার করেছেন, মানে এতে কী কী ফিচার্স আছে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করেছেন। যেমন এতে ধরুন না, এলইডি রিফ্লেক্টার হেডল্যাম্প আছে, কানেক্টেড টেল লাইট আছে, ভেতরে ইন্টেরিয়ার্সে কী কী ফিচার্স আছে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা হয়েছে। কিন্তু এই ভিডিওগুলো যখন পোস্ট হয়েছে, কিংবা বলা যেতে পারে যে রেনো ডাস্টার গাড়িটা যখন আনভিল হয়েছে, তখন বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মানুষরা ডাস্টার সম্পর্কে ইন্টারেস্টেড তারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো যথেষ্ট লজিক্যাল লেগেছে, কিন্তু সেগুলোর সদুত্তর আছে, কিন্তু সেই প্রশ্নগুলোকে কম্পাইল করে কেউ কোনো ভিডিও বানায়নি। তাই আজকের ভিডিওতে সেই ডাউট ক্লিয়ারিং সেশনটা থাকবে। এবার এই প্রশ্নগুলো কেন লজিক্যাল মনে হচ্ছে, কারণ একদিকে যেমন গ্লোবাল ডাস্টার আছে, আরেকদিকে একটা ইন্ডিয়ান ডাস্টার আছে। এবার এই ইন্ডিয়ান ডাস্টার আর গ্লোবাল ডাস্টারের মধ্যে মেজর যে ডিফারেন্সিয়েটটা লোকে করছে সেটা হচ্ছে গ্লোবাল ডাস্টারটা হচ্ছে সিএমএফ বি প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট পুরনো যে ডাস্টারটা ছিল, যেটা 2022-এ ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে গেছে, সেইটা তো বিও প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি হয়েছিল, কিন্তু সেটা আউটডেটেড প্ল্যাটফর্ম। এখন ইন্ডিয়াতে 2026-এ যে রেনো ডাস্টার গাড়িটা লঞ্চ হতে যাচ্ছে সেটা রেনো গ্রুপ মডিউলার প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি হয়েছে। এবার এই যে রেনো গ্রুপ মডিউলার প্ল্যাটফর্মটা আছে সেটা কিন্তু নান আদার দ্যান সিএমএফ বি প্ল্যাটফর্মই। কীরকমভাবে না, এটা হচ্ছে হেভিলি লোকালাইজড হাই ভ্যালু অ্যাডাপ্টেশন অফ সিএমএফ বি প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মে কেন কাজ করা হচ্ছে, এটা দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে ডাস্টারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90% লোকালাইজেশন হচ্ছে, মানে 90% জিনিস লোকাল জায়গা থেকেই প্রকিওর করে, কিংবা রেনোর যে প্ল্যান্টটা আছে সেখান থেকেই তৈরি করে এই ডাস্টার গাড়িটাকে বানানো হচ্ছে। এবং যার জন্যে এই আরজিএমপি প্ল্যাটফর্ম, মানে যেটাকে রেনো গ্রুপ মডিউলার প্ল্যাটফর্ম বলছে, সেই প্ল্যাটফর্মটা থাকার দরকার আছে, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর লোকালাইজেশন। ঠিক আছে, তো সেই জন্যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করা হচ্ছে ফর ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ান ডাস্টার। এটা তো গেল প্ল্যাটফর্মের আলোচনা। এবার আরও অনেক জিনিস নিয়ে মানুষ তুলনা করছে গ্লোবাল ডাস্টারের সাথে ইন্ডিয়ান ডাস্টারের। এবার প্রথমে একটা ডাউট ক্লিয়ার করে দিই যে গ্লোবাল ডাস্টারেরও কিন্তু দুরকম প্রকারভেদ আছে। মানে ইউকে আর আয়ারল্যান্ডে যে ডাস্টারটা চলে সেটার সাথে কিন্তু অনেকাংশে অমিল আছে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকাতে যে ডাস্টারটা চলে। অর্থাৎ দুটো গ্লোবাল ডাস্টারের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। যেমন ধরুন না, যে ইন্ডিয়াতে যে ডাস্টারটা রয়েছে সেটায় ড্রাইভার ওরিয়েন্টেড ড্যাশবোর্ড অ্যান্ড সেন্টার কনসোল রয়েছে, যেটা আয়ারল্যান্ড আর ইউকের যে ডাস্টারটা আছে সেটাতে দেখা যায়, কিন্তু অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকাতে যে গ্লোবাল ডাস্টারটা আছে সেটাই কিন্তু এই ফিচার্সটা দেখা যায় না। সুতরাং পার্থক্য তো আছে। সুতরাং গ্লোবাল ডাস্টারের সাথে ইন্ডিয়ান ডাস্টারের তুলনা করাটা সেরকমভাবে উচিত নয়, আমার মনে হয় উচিত নয়। কিন্তু হ্যাঁ, আরেকটা জায়গায় আসবে গ্লোবাল ডাস্টারের সাথে ইন্ডিয়ান ডাস্টারের তুলনাটা, সেটাও আমি পরে আসছি। কিন্তু তার আগে বলে নিই যে 2022-এ যে ইন্ডিয়াতে ডাস্টারটা ছিল তাতে দু রকম ইঞ্জিন অপশান ছিল। একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন অপশান, আরেকটা হচ্ছে ডিজেল ইঞ্জিন অপশান। 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিনটা ছিল সেটা দু রকম পাওয়ার জেনারেট করতো। একটা 84 বিএইচপি পাওয়ার জেনারেট করতো, আরেকটা 109 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করতো। হোয়ারাস 1.5 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা কিন্তু 105 বিএইচপির মতো ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতো। এবার দর্শকদের প্রশ্ন হচ্ছে এই যে 1.5 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা ছিল সেটা তো যথেষ্ট পরিমাণে পাওয়ার জেনারেট করতো, সেটা কেন এখানে আনা হলো না? এখানে বাই দ্য ওয়ে বলে দিই যে দু রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন, যেটা 100 PS এর মতো পাওয়ার জেনারেট করছে ম্যাক্সিমাম, আর 160 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করছে। এটা 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে। এছাড়া 1.3 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিন আছে সেটা 163 PS এর মতো পাওয়ার জেনারেট করছে ম্যাক্সিমাম, 280 নিউটন মিটারের মতো ম্যাক্সিমাম টর্ক জেনারেট করছে। এটা 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, 6 স্পিড ডিসিটিতেও অ্যাভেলেবেল হয়েছে। বাই দ্য ওয়ে আরেকটা ইঞ্জিনও আছে যেটা 1.8 লিটারের, সেটা পরে আসছি। কিন্তু দর্শকদের প্রশ্ন হচ্ছে যে 1.5 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা সেটা এতে আসছে না কেন? এবার এখানে একটাই উত্তর আছে যে 1 লিটারের টার্বো পেট্রোল কিংবা 1.3 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনটা যথেষ্ট ক্যাপাবল ইঞ্জিন এবং যথেষ্ট পরিমাণে পাওয়ার আর
টর্ক জেনারেট করতে পারে, সেই জন্য 1.5 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার আর দরকার নেই, আউটডেটেড হয়ে গেছে। এবার দর্শকের প্রশ্ন হচ্ছে যে 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিনটা আছে সেটা কেন আনা হলো না? মানে অন্যান্য যে সমস্ত গাড়ি আছে, অনেক গাড়ি আছে, কিয়ার আছে, ভেনুর আছে, তাতেও তো ডিজেল ইঞ্জিন আছে, ইনফ্যাক্ট মাহিন্দ্রাতেও আছে। সুতরাং এই ডিজেল ইঞ্জিনটাকে কেন আনা হলো না? এবার এক্ষেত্রে রেনো ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে যে এদের একটা 1.8 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড স্ট্রং হাইব্রিড একটা ইঞ্জিন আসছে। এবার সেই ইঞ্জিনটা কিন্তু সিটি ট্রাফিকের জন্য যথেষ্ট আইডিয়াল, মানে ওটায় যথেষ্ট পরিমাণে আপনি মাইলেজ পাবেন। তো ডিজেলের পারপাসটা কি? বেশি মাইলেজ। এবার সেই মাইলেজের যে খামতিটা, যেটা হয়তো এই 1 লিটার কিংবা 1.3 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনে অত বেশি পরিমাণে পাওয়া যাবে না, 1.8 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা সেই খামতিটা পূরণ করে দেবে। সুতরাং ডিজেল ইঞ্জিনের দরকারই নেই। আরেকটা প্রশ্ন মানুষ করছে যে এতে কি কোনো সিএনজি অপশান আছে, মানে ডাস্টার কি সিএনজির সাথে আসবে, পেট্রোল উইথ সিএনজি? সেখানেও রেনো ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে সিএনজি ইজ নট সুটেবল ফর ডাস্টার কার। ডাস্টার কারকে আমরা সবসময় ভেবে এসেছি যে এমন একটা গাড়ি যেটা মাটি কামড়ে চলে এবং ধুলো উড়িয়ে চলে। বাই দ্য ওয়ে, ডাস্টার গাড়িটা ইন্ডিয়াতে লঞ্চ করার আগে এটা 1 মিলিয়ন কিলোমিটার চালানো হয়েছে, রোড টেস্ট হয়েছে, বিভিন্ন রকম কন্ডিশনে গাড়ি চালানো হয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে, ভাঙাচোড়া রাস্তা দিয়ে, স্মুথ রোড দিয়ে, হাইওয়েজ, এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়িটাকে 1 মিলিয়ন কিলোমিটার চালানো হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রকম টেম্পারেচার ভেরিয়েশনের মধ্যেও গাড়িটাকে চালানো হয়েছে। -23 ডিগ্রি সেলসিয়াস থেকে +55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গাড়িটাকে চালিয়ে দেখা হয়েছে যে গাড়িটা কীরকম সার্ভিস দেয়। তো তারপরে ইন্ডিয়াতে ডাস্টার গাড়িটা লঞ্চ করা হচ্ছে। তো যাই হোক, ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে সিএনজি ইজ নট সুটেবল ফর ডাস্টার, কারণ ডাস্টারের যেরকম আমরা ভেবে আসি যে মাটি কামড়ে চলবে, ধুলো উড়িয়ে চলবে, তো সেই প্যাটার্নের সাথে সিএনজি মেলানো যাবে না। তো সেই জন্যে ওরা নাও বলেনি যে সিএনজিটা লঞ্চ করবে না, সেটাও বলেনি, কিন্তু এই মুহূর্তে ওরা সিএনজি নিয়ে কিছু ভাবছে না। মানে নাও বলেনি, কিন্তু হ্যাঁ তো বলেইনি। এবার আমরা একটা অ্যাড দেখেছি, ডাস্টারটা যখন আনভিল হলো, তো তখন একটা অ্যাড দেখাচ্ছে কি যে একটা পরিষ্কার ঘরের মধ্যে একটা ফোঁটা মতো কি এসে পড়লো। আমি তো প্রথমে ভেবেছিলাম চকলেট, ওটা চকলেট মোটেই না, ওটা কাদা ছিল, কারণ ওটা পড়ার সাথে সাথেই একদম ঘরের মধ্যে কাদা ছিটকে গেল। তখনও আমার চকলেট মনে হচ্ছিলো ইনফ্যাক্ট, কিন্তু ওটা চকলেট নয়, কাদা। একটা ম্যানিকুইন দাঁড়িয়ে ছিল, তার গায়ে এসে কাদাটা এসে ছিটকে লাগলো, এবং তারপরের সিনেই দেখাচ্ছে যে কাদা ছিটিয়ে ডাস্টার গাড়িটা এগিয়ে চলেছে। এবং তারপরে সিনে দেখাচ্ছে যে একটা স্মুথ রোডের মধ্যে দিয়েও ডাস্টার ক্রুজ করছে, অর্থাৎ ডাস্টার ইজ ক্যাপাবেল অফ অল টেরান। সেটা বোঝাতে চাইছে যে কর্দমাক্ত রাস্তার মধ্যে দিয়ে, মাডি রোডসের মধ্যে দিয়েও ডাস্টার যেরকম ক্যাপাবেল মানে চলতে পারে, সেরকম ভালো রাস্তাতেও ডাস্টার খুব ভালো ক্রুজ করতে পারে। তো এবার কথা হচ্ছে যে যদি মাডি রাস্তার মধ্যে দিয়ে, কর্দমাক্ত রাস্তার মধ্যে দিয়ে ডাস্টার চলার ক্ষমতা রাখে, তো এতে অল হুইল ড্রাইভ আসছে না কেন? তো সেটা সম্পর্কে ম্যানেজমেন্টের বক্তব্য এটা, এখনই আমরা আনার কথা ভাবছি না। এবার এইখানে প্ল্যাটফর্মের কথাটা আবার এসে যাচ্ছে, ওই যে RGMP প্ল্যাটফর্মটা বলছিলাম, মানে রেনো গ্রুপ মডিউলার প্ল্যাটফর্মের কথা বলছিলাম, ওই প্ল্যাটফর্মটা এমনভাবে বানানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওতে 7 সিটার যে বিগ স্টার গাড়িটা যেটা রেনোর আসবে, সেটাও যাতে অ্যাকোমোডেট হয়ে যায় বা সেটাও যাতে ইন্টিগ্রেট হতে পারে, সেই রকম প্ল্যাটফর্ম বানানো হয়েছে। ইনফ্যাক্ট RGMP যে প্ল্যাটফর্মটা আছে তাতে অল হুইল ড্রাইভ লাগানোরও প্রভিশন আছে আইস ভার্সানে। ইনফ্যাক্ট এদের যদি ইভি লঞ্চ করে বা স্ট্রং হাইব্রিড যখন লঞ্চ করবে, তাতেও যদি এরা AW লাগাতে চায়, তাহলে সেটাও প্রভিশনটা রেখে দিয়েছে। অর্থাৎ এরা ফিউচারিস্টিক একখানা প্ল্যাটফর্মের ওপর কাজ করছে। আর এর সপক্ষে ওদের বক্তব্য হচ্ছে, ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে এই যে আমরা ইন্ডিয়াতে যখন কোনো গাড়ি লঞ্চ করছি, রেনোর ম্যানেজমেন্ট থেকে বলছে যে আমরা যখন ইন্ডিয়াতে কোনো গাড়ি লঞ্চ করছি তখন আমরা অনেকটা দূর ভেবে নিই, কারণ ইন্ডিয়াতে ঘন ঘন গাড়ি চেঞ্জ হয় কিংবা গাড়ির আপগ্রেডেশন আসে। তো সেই জন্যে এমন একটা প্ল্যাটফর্মকে আমরা সিলেক্ট করেছি যেটা কম্প্যাটেবল ফর নেক্সট ফিউ ভার্সন। এবার এখানে আরেকটা কথা বলে দিই যে 1.8 লিটারের যে স্ট্রং হাইব্রিড ইঞ্জিনটা আছে তাতে কিন্তু 1.4 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাটারি থাকবে, যেটা মাইলেজটা বাড়াতে অবশ্যই সাহায্য করবে, এবং এটা হচ্ছে ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন ওলা গাড়ি। এবার এই যে গাড়িটা আছে সেটা সেফটি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল রেনো কোম্পানি। এতে 6 এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে, ABS উইথ EBD আছে, রেন সেন্সিং ওয়াইপার্স আছে, আইসোফিক্স 360 ডিগ্রি ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সার, অল হুইল ডিস্ক ব্রেক এবং 17খানা ফিচারওয়ালা অ্যাডাস থাকছে। এবার অ্যাডাস লেভেল 2 অনেকে বলছে, তো অ্যাডাস থাকছে ধরে নিন। তো এই সমস্ত
সেফটি ফিচার্সগুলো কিন্তু এই গাড়িতে থাকছে। এবার এই গাড়ির কিছু স্পেসিফিকেশানে চলে আসি। এর লেন্থ হচ্ছে 4346 মিলিমিটার, উইথ হচ্ছে 1815 মিলিমিটার, হাইট হচ্ছে 1703 মিলিমিটার, হুইল বেস হচ্ছে 2657 মিলিমিটার এবং এর যে বুট স্পেস আছে সেটা 518 লিটারের মতো। ইনফ্যাক্ট ওপর অবধি যদি এর বুট স্পেসটা মাপা হয় তাহলে 700 লিটারের মতো বুট স্পেস এটা প্রোভাইড করছে। এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা সেগমেন্ট বেস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলা হচ্ছে, 212 মিলিমিটারের মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর যে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল আছে সেটা 27 ডিগ্রির মতো, আর যে ডিপারচার অ্যাঙ্গেল আছে সেটা 35 ডিগ্রির মতো। অর্থাৎ হিলি টেরেন্সের মধ্যেও কিন্তু এই গাড়িটা খুব ভালো বিহেভ করতে পারবে। এবার কথা হচ্ছে এখন যা সিচুয়েশান, মানে 4 মিটারের থেকে যে সমস্ত বড় গাড়িগুলো আছে যেগুলো 5 সিটার, তো সেই গাড়ির মধ্যে কিন্তু টাফ কম্পিটিশান লেগে গেছে। আগে সাব 4 মিটার এসইউভি টাইপের গাড়িগুলোর মধ্যে কম্পিটিশান ছিল, এখন 4 মিটারের থেকে বড় যে এসইউভি টাইপের গাড়িগুলো আছে তার মধ্যে কিন্তু বিস্তর কম্পিটিশান লেগে গেছে। টয়োটার যে হাই রাইডার আছে, মানে আরবান ক্রুজার হাই রাইডার, মারুতির ভিক্টরিস আছে, মারুতির গ্র্যান্ড ভিটারা, ক্রেটা গাড়ি আছে, সেলটস গাড়ি নতুন করে এসছে, টাটা সিয়েরা গাড়ি আছে, অ্যাস্টরের তো এমজি ছিল অনেক আগে থেকে। এবার এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, মানে 4 মিটারের থেকে বড় যে সমস্ত 5 সিটারগুলো আছে তার মধ্যে কিন্তু কাটথ্রোট কম্পিটিশান লেগে গেছে। এবার আপনাকে যদি এই সমস্ত গাড়িগুলোর মধ্যে সিলেক্ট করতে হয় তাহলে আমার পার্সোনালি মনে হয় যে আগে থেকে আপনি 7খানা কি 6খানা গাড়ির মধ্যে সিলেক্ট করে নিন যে কোন 2 কি 3টে গাড়িকে আপনি শর্টলিস্ট করতে চাইছেন। প্রথমেই ঠিক করে নিন, তারপর সেই গাড়িগুলোর টেস্ট ড্রাইভ করুন। কারণ এই 3-4টে গাড়ি আপনি যে টেস্ট ড্রাইভ করবেন তার মধ্যে কিন্তু যে ফিচার্সগুলো আছে সেগুলো তো প্রচণ্ড সাবজেক্টিভ, দেখতে লুকস এই সমস্ত জিনিসগুলো সাবজেক্টিভ, কিন্তু আগে আপনি বসে ভালো করে টেস্ট করুন, গাড়ি চালিয়ে টেস্ট করুন যে কীরকম ফিল পাচ্ছেন, কোনো অসুবিধে হচ্ছে কি না, কোন জায়গায় কোনটা এগিয়ে আপনার ড্রাইভিং প্যাটার্নটাকে কোনটা বেশি স্যুট করছে। তো সেই সমস্ত জিনিসগুলো দেখেই কিন্তু গাড়িগুলো নেবেন। কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সব কটা গাড়ি কিন্তু ভালো গাড়ি, কিন্তু আপনাকে এবার আপনার সুটেবল ড্রাইভিং পশ্চার, বসার জায়গা, কিংবা রাত্রিবেলা নাইট যে লাইট আছে সেটা কীরকম পাচ্ছেন না পাচ্ছেন, পেছনে যারা বসছেন তারা কীরকম কমফর্ট ফিল করছেন, জায়গাটা রুমি আর কি না, এইসব দেখেই কিন্তু আপনাকে বিচার করতে হবে। সুতরাং ওয়াইজলি আপনি গাড়িটাকে সিলেক্ট করবেন। এবার এই বিষয়ে এই সমস্ত যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো এই 4 মিটারের থেকে বড় 5 সিটার এসইউভি গাড়ি টাইপের গাড়িগুলো, সেগুলোর মধ্যেও যদি আপনি কোনো কম্প্যারিজন চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি একটা কম্প্যারিজন ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।